একটা বেকার ছেলের জীবন কতটা ঝাঁটালাটি খেতে পারে সেটা যখন তুমিও বেকার ছিলে তখন তুমিও জেনেছো। যারা সার্ভিস করে তাদেরকে বলবো এমন ধরনের পরীক্ষাকে ইগনোর করে তোমরা হাই লেভেলের জন্য প্রিপারেশন করো, যাতে একটা ছেলে তার বেকারত্ব কাটাতে পারে। না হলে তুমি এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে যাচ্ছ 5 নম্বর, ওখানে তাকে শেষ করে দিচ্ছে। গ্রুপ সি কিংবা গ্রুপ ডি, বিশেষ করে গ্রুপ সি স্টুডেন্টরা খুব চিন্তিত যে কত নাম্বার পেলে সে এবার চাকরিটা পাবে। অ্যাকচুয়ালি 60-এর মধ্যে চাকরি না, কত 85-র মধ্যে। এবার ফ্রেশারদের কেরিয়ার কি শেষ? প্রত্যেকটা স্টেপে, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনে দেখা যাচ্ছে যে ফ্রেশারদের জন্য দিন দিন খুব খারাপ অবস্থা চলে আসছে। ফ্রেশারদের জন্য 50 নাম্বার পেলে কি চাকরি, 60-এর মধ্যে 50 পেলে কি চাকরি পাবো? আজকে তোমাদের গ্রুপ সির যাবতীয় যা অ্যানালিসিস এই ভিডিওর মধ্যে দেখতে পাবে, যে 85-র মধ্যে কত নাম্বার পেলে তুমি ফাইনাল সিলেক্ট পাবে, কত নাম্বার পেলে তুমি তোমার বেকারত্ব কাটিয়ে তুমি সফলতায় পৌঁছে যাবে। তো চলো দেখো, গ্রুপ সি ফুল অ্যানালিসিস আউট অফ 100। আউট অফ 100 কেন বলছি? রিটেন এক্সাম 60 নম্বরের, যে 60 নম্বরের মধ্যে তোমাদের এখন চিন্তা যে আমাদের কি পরের রাউন্ডে ডাকা হবে। ইন্টারভিউ কত নাম্বার? ইন্টারভিউ 10 নম্বর। একাডেমিক স্কোর এখানেও 10 নম্বর। এক্সপিরিয়েন্স 5 নম্বর। কম্পিউটার টেস্ট 15 নম্বর। টোটাল 100-এর মধ্যে তোমাদের এই সিলেকশন করে আমরা স্টেপ দেখবো যে ফাইনাল সিলেকশন 85-এ ওরাল আমাকে কত পেতে হবে, কত পেলে আমি চাকরিটা পাবো। টেস্ট করতে বলা হবে ইংলিশে 25 থেকে 30 ডব্লিউবিপিএম, মানে অনেক সময় 20 ডব্লিউবিপিএম হলেও তাকে পাস হিসেবে গ্র্যান্ড করা হবে মিনিমাম। 25-30 হলে ভালো স্পিড, এবং যদি বাংলা করা হয় তাহলে সেখানে 10 ডব্লিউপিএম, 10 ডব্লিউপিএম ওয়ার্ড পার মিনিট, প্রত্যেক মিনিটে 10টা করে, তাও সঠিক ওয়ার্ড লিখতে হবে। বেসিক কম্পিউটার নলেজ 2 নম্বর আছে। বেসিক কম্পিউটার নলেজ এর মধ্যে তোমার এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এবং বেসিক ইন্টারনেট, এই 4টের কোশ্চেন তোমাকে জানতে হবে। এক্সপিরিয়েন্সটা একটু যদি দেখি, এক্সপিরিয়েন্স অনেকের প্রশ্ন যে এক্সপিরিয়েন্স কাদের দেওয়া হবে। এক্সপিরিয়েন্স 5 নম্বর। এই জন্য ফ্রেশারদের, অ্যাকচুয়ালি ফ্রেশারদের সাথে কি হচ্ছে? অন্যায়। ফ্রেশারদের সাথে অন্যায় হচ্ছে কেন, কি বৃত্তান্ত অবশ্যই আসবো। তার আগে দেখো, এই যে এক্সপিরিয়েন্স নাম্বার 5, এই 5 নম্বরের মধ্যে যারা ক্লার্ক সমতুল্য চাকরিতে আছে সরকারি অফিসে, তাদেরকেই দেওয়ার কথা। অনেকেই প্রশ্ন করেছে যে স্যার, যে গ্রুপ ডি, কেউ গ্রুপ ডিতে চাকরি করে তাকে কি এক্সপিরিয়েন্স নাম্বার 5 দেওয়া হবে? দেখো, এক্সপিরিয়েন্স নাম্বার তার 5 পাওয়ার সে যোগ্য না, কারণ তার যোগ্যতা বলতে গ্রুপ ডি যে চাকরি করে তার যোগ্যতা কি? পিওনের কাজ, এই পিওন টাইপের কাজ। কিন্তু এখানে ক্লার্কের কাজ কি? অফিসিয়াল কাজ, মানে কম্পিউটারের কাজ। তাহলে এর কাছে এর কোনো এক্সপিরিয়েন্স নেই, আছে কি? নেই। ক্লার্কের এক্সামের পারপাসে সে কিন্তু গ্র্যান্ড না, তাকে কিন্তু দেওয়া হবে না। এক্সপিরিয়েন্স 1 বছরের এক্সপিরিয়েন্স হলে 1, 2 বছরের 2, আর 3 বছর থেকে 5 থাকে। এবার অনেকে প্রশ্ন, প্যারা টিচারদের কি এক্সপিরিয়েন্স নাম্বার 5 দেওয়া হবে? দেখো, প্যারা টিচার যারা, তাদেরও এক্সপিরিয়েন্স নাম্বার অনলি ফর শিক্ষকতা। তাদের কাজটা কি? শিক্ষকতা করা, তাদের কম্পিউটারের কাজ তো আর না। এই জন্য তাদের ক্ষেত্রেও এক্সপিরিয়েন্স নাম্বার 0। তাহলে এই এক্সপিরিয়েন্স নাম্বার কাদেরকে দেওয়া হবে? যদি এমনও প্যারা টিচার আছে যে টিচিং করায়, সেটা শিক্ষাগত টিচিং করাচ্ছে, অথবা সে আবার অফিসিয়াল ক্লার্কের কাজ করছে ওই স্কুলের, যদি এমন এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তাকে নাম্বার দেওয়া হবে। এখন কাদের দেওয়া হবে কি বৃত্তান্ত? দেখো, যখনই কোনো আইন থাকে সেই আইনের ফাঁকও থাকে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমি কোনো কিছু বলতে পারবো না। ফ্রেশাররা লড়াই করছে কত? 80 নাম্বার, আর এক্সপিরিয়েন্স ওরা লড়াই করছে 85 নাম্বার। যেহেতু 5 নাম্বার, তোলাটা খুব সহজ অনেকে ভাবছে, কিন্তু ওই 5 নম্বর তোলাটা অনেক কঠিন। এই জন্য ফ্রেশারদের কাছে চাকরি
পরীক্ষা, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন এক্সামের পরীক্ষা ওদের কাছে দুর্বিষহ বলবো না, ওদের হতাশার কারণ হয়ে যাচ্ছে। যারা অন্য ফিল্ডে চাকরি করে তাদেরকে একটাই কথা বলবো, বেকারদের, যারা বেকার, অবশ্য যারা সফলতা পেয়েছে, চাকরি পেয়েছে, তারাও ঠিক এক সময় বেকার ছিল। এই জন্য সরকারি ডিপার্টমেন্টে যারা আছো, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষায় বসার আগে একবার ভাববে যে আমি যদি এক্সামে না বসি, আমার জায়গায় আর একজন বেকার, সে হয়তো তার জীবন জীবিকা চালাতে পারবে, সে তার পরিবারকে দেখতে পাবে, সে তার বেকারত্বকে কাটিয়ে সে সফলতায় পৌঁছে যাবে। এই জন্য তার কথা চিন্তা করে হলেও পরীক্ষাকে অ্যাভয়েড করে যাওয়া। কারণ একটা বেকার ছেলের ভবিষ্যৎ তৈরি হোক, এটা তুমিও চাও। একটা বেকার ছেলের জীবন কতটা ঝাঁটালাটি খেতে পারে সেটা যখন তুমিও বেকার ছিলে তখন তুমিও জেনেছো। এই জন্য যারা সার্ভিস করে তাদেরকে বলবো যে বর্তমান যা চাকরি পরীক্ষার যা ব্যবস্থা বা অবস্থা, সেখানে দাঁড়িয়ে এমন ধরনের পরীক্ষাকে ইগনোর করে তোমরা হাই লেভেলের জন্য প্রিপারেশন করো, যাতে একটা ছেলে তার বেকারত্ব কাটাতে পারে। নাহলে তুমি এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে যাচ্ছ 5 নম্বর, ওখানে তাকে শেষ করে দিচ্ছে। ফ্রেশারদের সাথে অন্যায়ের একটাই রিজন, প্রশ্নের গুণগত মান, প্রশ্নের গুণগত মান খুবই বাজে, খুবই বাজে ছিল। 2 নম্বর, পরীক্ষা সেন্টারের, বিভিন্ন পরীক্ষা সেন্টারে প্রবলেম হয়েছে, হল কালেকশন হয়েছে, একে অপরের সাহায্য হয়েছে, অনেকে মোবাইল নিয়েও হয়তো এক্সাম সেন্টারে ঢুকেছে। মোবাইল তো এক্সাম সেন্টারে প্রচুর ধরা পড়েছে, কিন্তু সব স্কুলে তো প্রশাসন সেইভাবে সিকিউরিটি বা সেইভাবে নিরাপত্তা বলয় তৈরি করতে পারেনি। ফাঁক ফোকর দিয়ে দেখাচ্ছে, মোবাইল নিয়ে চলে গিয়েছে, ব্যাস এখন তো এআই এর যুগ, গুগলের যুগ, প্রশ্ন দিয়েছে ব্যাস অ্যান্সার করেছে। তাহলে প্রশ্নের গুণগত মান খুবই বাজে ছিল, পরীক্ষা সেন্টারে প্রবলেম হয়েছে। যদি পরীক্ষার প্রশ্নপত্রের মান ভালো হতো তাহলে ফ্রেশাররা এই 60 নম্বরের মধ্যে যদি 50ও তুলতে পারত, সেখানে এক্সপিরিয়েন্স যাদের আছে তাদেরকে হারিয়ে দিত। কিন্তু প্রশ্নের গুণগত মান গ্রুপ সির খুবই বাজে ছিল, যে কারণে এখানে অ্যাডভান্টেজ খুব একটা বেশি কেউ নিতে পারবে না। এখানে ফ্রেশাররা এক্সপিরিয়েন্স যারা আছে তাদেরকেও হারাতে পারবে না। ফ্রেশারদের জীবন দুর্বিষহ হয়ে গিয়েছে, ফ্রেশারদের জীবন নষ্টের পথে চলে গিয়েছে। ইন্টারভিউয়ের কথা যদি বলা হয়, ইন্টারভিউয়ের এখন 10 নম্বর, কত নম্বর? 10 নম্বর ইন্টারভিউ। দেখো, ইন্টারভিউ 10 নম্বর, যখন অ্যাভারেজ 4-5 ইন্টারভিউ স্কোর তো সবাইকে দেওয়া হবে, ইন্টারভিউটা ভালো দেবে তাদের স্কোর হয়তো 7 থেকে 8, এবং যারা বেস্ট কোয়ালিটি দিতে পারবে তাদের হয়তো 9-10 দিয়ে দেবে। অনেকেই ভাবছে স্যার এখন থেকে ইন্টারভিউ করে দিন, অনেকে বলছে স্যার ইন্টারভিউ কবে থেকে শুরু করবেন, এমনকি অনেকেই বিজনেস পলিসিতে ইন্টারভিউ শুরু করে দিয়েছে। কারণ কি, সে নর্মাল একটা কাট অফ দিয়ে ব্যাস চলো, আর ইন্টারভিউ এই কম অফার 1000 টাকা, কেউ 700 টাকা, কেউ 1500 টাকা, এরকম অফার দিয়ে ইন্টারভিউ মানে বিজনেস শুরু করে দিয়েছে। যদি সে ইন্টারভিউর জন্য না ডাক পায় তাহলে তার ওই টাকাটা নষ্ট হয়ে যাবে। কাট অফ কোথায় যাবে ঠিক নেই। এর জন্য কাট অফ বা রেজাল্ট যত সময় না দেবে তত সময় পর্যন্ত তোমরা এ নিয়ে ভাববে না। তোমাদের কাছে যে প্রশ্ন ধরবে সব বলতে তা না, ইন্টারভিউয়ের মেন কয়েকটা জিনিস, সেটা হলো কমিউনিকেশন স্কিল। মানে তুমি অন্যজনের সাথে কেমন ভাবে কথা বলতে পারো, যে কোনো একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিকে তুমি কেমন ভাবে হ্যান্ডেল করতে পারবে। পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব, তোমার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে হবে। ইন্টারভিউ, অনেকে শুধু ভাবে ইন্টারভিউ মানে আমাকে জিজ্ঞাসা করেছে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়, কলকাতা, এইটুকু বললে ইন্টারভিউ। আরে বাবা, ও প্রশ্নের জন্য, প্রশ্ন আর উত্তরের জন্য ইন্টারভিউ হয় না, সেখানে কমিউনিকেশন স্কিল থাকে, পার্সোনালিটি, বেসিক নলেজ, এই হলো সেই জায়গা। 3 নম্বর পয়েন্টে হলো বেসিক নলেজ, যেগুলো জিজ্ঞাসা করবে। কিন্তু জিজ্ঞাসা করা প্রশ্নেরও তুমি যে ভাবছো যে কমন আসবে তা না,
জিজ্ঞাসা করা প্রশ্ন এমনও তোমার কাছে জানতে চাইবে যার পজিটিভও অ্যান্সার হয়, তার নেগেটিভও অ্যান্সার হয়। তুমি এমন ধরনের প্রশ্নকে কেমনভাবে হ্যান্ডেলিং করবে সেটা হলো দেখার বিষয়, এবং তারা ওটাই দেখবে। কনফিডেন্স, তোমার কনফিডেন্স লেভেলটাকে ওখানে দেখা হবে। তোমাকে প্রশ্ন করলো যে তুমি কেন এই চাকরিতে আসতে চাও? উম, আহ, উম, আমার বাড়ির আর্থিক অবস্থা, এই যে টোনগুলো নেবে, ব্যাস ওখানে বুঝে যাবে যে তোমার কনফিডেন্স লেভেল গ্রুপ সি জবের জন্য পারফেক্ট না। এই জন্য কনফিডেন্স লেভেলকে ওখানে দেখা হবে। বিহেভিয়ার, তোমার ব্যবহার কেমন, ওই ইন্টারভিউয়ের 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমাকে জাজ করে নেবে যে তোমার আচার আচরণ কেমন। এখানে তোমরা শুধু কেবলমাত্র এই বেসিক নলেজের উপরে যে নোট দাও, এ দাও, সে দাও, দেখো এ নিয়ে ইন্টারভিউ না। ইন্টারভিউ বাদ বাকি যে 4টে পয়েন্ট আছে, সেই 4টে পয়েন্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ওই জন্য ইন্টারভিউ এখনই ফোকাস করার কোনো আমার মনে হয় না দরকার আছে। ইন্টারভিউয়ের থেকে ফোকাস যে রেজাল্ট কত দূরত্ব দেবে রেজাল্ট। এবার দেখো রেজাল্ট নিয়ে ফেসবুকে বড় বড় কিছু পেজ আছে, সেখানে আমি এই গতকালকে চোখ পড়ে গিয়েছে, একজন বলছে 20 এপ্রিল রেজাল্ট দিচ্ছে, ব্যাস। তারপরেও কিন্তু আর একজন এসেছে, রেজাল্ট তো দেখা যাচ্ছে খুব শীঘ্রই আসছে, তার কারণ এই মুহূর্তে নলেজ এসেছে, খাতাগুলো স্ক্যানিং হয়ে গেছে, নাম্বার হয়ে গেছে, এখন নাম্বার তুলছে। আচ্ছা আমার প্রশ্ন, এরা যদি এত ডিপলি জানে যে ওএমআর শিট স্ক্যান হচ্ছে, নাম্বার হলো সিরিয়াল হচ্ছে, নাম্বারিং সিরিয়াল হচ্ছে, কে কত নাম্বার পেয়েছে, তাহলে যদি প্রশ্ন কখনো আউট হয় তাহলে এরাই কি দায়ী থাকবে? তাহলে এরাই কি সেই প্রশ্নের সাথে জড়িত থাকবে? না হলে এত ইন্টারনাল কথা কি করে দেখাচ্ছে বলতে পারে, যেখানে বোর্ডের সবকিছু সিকিউরিটি জোন থাকে। ডব্লিউএসএসসি বোর্ড, স্কুল সার্ভিস কমিশনে খাতা দেখছে, স্ক্যান হচ্ছে ওই মাসিক, তাই তারা ফেসবুকে পোস্ট করছে, বড় বড় পেজ। আমি বলবো ভিডিওটা শেয়ার করবে, এগুলো স্কুল সার্ভিস কমিশনের কাছে যাওয়া উচিত। যদি স্ক্যানিং হয় বা খাতা দেখে, সেই রিপোর্ট বাইরে আসে কি করে, তাদের কাছে জবাব দিতে হবে। যদি প্রশ্ন লিক হয় তাহলে কি তারা জড়িত? না হলে তারা ইন্টারনাল কথা বলছে কি করে, এত গ্যারান্টি নিয়ে কথা বলতে পারে কি করে যে এসএসসি বোর্ড ওএমআর স্ক্যান করছে, খাতা দেখা কমপ্লিট, নাম্বার সিরিয়াল করছে, একদিনের মধ্যে রেজাল্ট দেবে। 85-এ কাট আপ বলার আগে দুটো জিনিস, একাডেমিক একাডেমিক স্কোর, আমি বলছি এভারেজ 7 থেকে 8 ধরা যায়। যাদের এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সের কথাটা আমি এখানে উজ্জ করছি, তার একটাই কারণ ফ্রেশারদের সাথে চ্যালেঞ্জ করাচ্ছি, তাছাড়া কিছু না। একাডেমিক স্কোর 7 থেকে 8, ইন্টারভিউ যদি সে মোটামুটি দেয় তাহলে তার স্কোর 7 থেকে 8 হওয়ার কথা। তাহলে অ্যাভারেজ আমি এখান থেকে 15 নাম্বার ধরছি। কত নাম্বার? 15 নাম্বার। এবার ওই যে 60টা প্রশ্ন ছিল, 60টা প্রশ্নের মধ্যে অনেকে 60, 58, 57, দেখো পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছিল এটা ঠিক, কিন্তু 60-এ 60 পাওয়ার মতন স্টুডেন্ট মুষ্টিমেয় হচ্ছিল। কেন বলছি? গ্রুপ সি পোস্ট, এই জন্য এখানে হাই লেভেলের স্টুডেন্টও গিয়েছে। কেউ বিসিএস এক্সামের প্রিপারেশন নিচ্ছে, কেউ সিএসএসএল, সিজিএল, কিংবা কেউ ডব্লিউবিএসআই, কিংবা কেউ রেলের গ্রুপ ডি এনটিপিসি। যারা এই লেভেলের প্রিপারেশন নেয় তারা মোটামুটি এই সিলেবাসকে তাদের এই সিলেবাস রপ্ত করা আছে। এবার অনেক সময় প্রশ্ন আমরা রানিং করি, সলভ করি, কিংবা আমাদের ওভার কনফিডেন্সে ভুল করে বসি। যেমন ফর এক্সাম্পল এই 1 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বাস করবে কি করবে না সেটা একান্ত তোমাদের বিষয়। 9-এর বর্গের বর্গমূল, বেশিরভাগ স্টুডেন্ট এই বর্গের কথাটাকে উজ্জ করবে রানিং করতে গিয়ে, ভাববে 9-এর বর্গমূল 3 অপশন আছে, ওটাই অ্যান্সার করে আসবে। কিন্তু বলেছে 9-এর বর্গের বর্গমূল, 9-এর বর্গ করো তার বর্গমূল, তাহলে কত? 9। তাহলে অ্যাকচুয়ালি এই যে প্রশ্ন একদম সিম্পল একটা প্রশ্ন, আর এই সিম্পল প্রশ্নে কিছু জন কিন্তু এখানে ভুল করবে। প্রশ্ন কঠিন না, একদম সিম্পল প্রশ্নে ভুল করার প্রবণতা দেখাচ্ছি। ইংলিশে, যারা ইংলিশে স্ট্রং তারা তো ভালো। দেখো যারা রেলের গ্রুপ ডি কিংবা রেলের এনটিপিসি কিংবা যেসব এক্সাম আছে, ডব্লিউই, সাব ইন্সপেক্টর, এইসব এক্সামে যারা প্রিপারেশন নেয় তারা ইংরেজি গ্রামার টুকো হয়, তা না কিন্তু।
ইংরাজি গ্রামার একমাত্র তুখোর তারাই হয়, ডব্লিউবিসিএস এক্সামের প্রস্তুতি নেয় তা না, যাদের বেসিক ইংরাজির নলেজটা ভালো আছে তারা। যারা ইংরাজি অনার্সের স্টুডেন্ট তারাও যে সব ইংরাজি করতে পারে তাও না কিন্তু, কারণ ইংরাজি অনার্স এক জিনিস আর চাকরি ফিল্ডে ইংরেজি আর এক জিনিস। যারা সিজিএল অ্যাসপিরেন্ট হয় তারাও ভালো ইংলিশ জানে। এখানে যে প্রশ্নটা ছিল কামাল টক্স ভেরি ফাস্ট, এই যে ভেরি ফাস্ট অনেকে এটা অবজেক্ট হিসেবে ডিনোট করবে, অনেকে অবজেক্ট, অনেকেই দেখা যাচ্ছে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের দোষ গুণ, কিন্তু কামাল টক্স ভেরি ফাস্ট, খুব দ্রুত কথা বলতে পারে, তাহলে এটা কি হবে? ভেরি ফাস্ট। এটা কি ফাস্ট কি এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে এখানে। তার কারণ কি? খুব দ্রুত কথা বলে, এটা ওর ক্ষমতা, ক্ষমতা অ্যাডভার্ব দিয়ে পূর্বাস। পজ আইন প্রশ্ন ভাবছি, কিন্তু অনেকেই ভুল করেছে এক্সাম সেন্টারে। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনেভলেন্ট, এই যে বেনেভলেন্ট এর মানেটা কি? অন্তর্নিহিত মানে। তা এখানে কাইন্ড আর এই যে কেয়ারফুলি, এখানে কিন্তু ডাউট তৈরি করবে বেশিরভাগ, যেহেতু অ্যান্সার কি এসে গিয়েছে, তোমরা নিজেরাও জানো যে এখানে অনেকে ভুল করে বসে আছে। 6 নম্বর প্রশ্ন, সকলের শিক্ষার অধিকার যে আইনের ক্ষমতা তার স্বীকৃতি পায়। দেখো এই একটা প্রশ্ন সিম্পলের মধ্যে কনফিউশন জোন করার অপশন ছিল, অনেকে ভুল করেছে এখানে। এই যে মাইগ্রা প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব কার? অনেকেই দিয়েছে কি জানো? বিডিও, অনেকেই দিয়েছে জেলা শাসক, এমনও দিয়েছে। 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? এই একটা প্রশ্ন। দেখো যদি 4 অঙ্ক বলতো, 4 অঙ্কের, তাহলে 2 9 স্কোয়ার, তার মানে 9 8 0 1। যদি বলতো 6 অঙ্কের, তাহলে 3 9 স্কোয়ার, 3 9 স্কোয়ার মানে 2 9 8 2 0 1। কিন্তু 5 অঙ্কের বলেছে 9 9 8 5 6, যারা মোটামুটি জানে তারাই অ্যান্সার করতে পারবে। 9 নম্বর প্রশ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে কি দ্বারা ডিনোট করা হয়? অনেকে ইন্টারোগেটিভ বলতে কি সেটাই ভাবছে। দেখো অনেকেই শিক্ষিত, অনেকেই ভাবছে যে স্যার এরকম বলছে কেন। দেখো আমিও অফলাইনে ক্লাস করাই, আর অফলাইন ক্লাস করাতে করাতে এতটা এক্সপিরিয়েন্স হয়েছে যে স্টুডেন্ট গ্রাজুয়েশন পাস, অনেক সময় তার নাম, নিজের নামটা ইংরাজি লিখতে গেলে ভালো করে দেখে লেখে, এও দেখেছি। নিশ্চয়ই এডুকেশন সিস্টেম যা আছে সেটা বলা লাগবে না। তাই নর্মাল স্টুডেন্টরা কিন্তু এই প্রশ্নে ভুল করবে, যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার তারা কিন্তু এইসব প্রশ্ন দেখবে আর ব্যাস অ্যান্সার করে চলে যাবে। 10 নম্বর প্রশ্ন, 15 ঘন্টা 36 মিনিট ও 6 ঘন্টা 16 মিনিটে লসও কত? এই যে প্রশ্ন, ম্যাথের ভালো ক্যালকুলেশন না থাকলে এই প্রশ্ন সলভ করা যায় না, কারণ এখানে একটা হিউজ বড় ক্যালকুলেশন দাঁড়িয়ে আছে, এটা নিশ্চয়ই প্রত্যেকেই জানো। 11 দাগ দুটি সংখ্যার গুণফল 261.36, একটা যদি 17.6 হয় তাহলে অপর সংখ্যাটি কত? যদি ডিজিট বাই মিস্টেক যদি ডিস্টার্ব থাকতে পারে, কিন্তু আমার প্রশ্নও না, প্রশ্নকে দেখানো যে এই প্রশ্নের ক্যালকুলেশনও অনেকে পয়েন্ট দেখলেই ভয় পায়। আর সেটা আমি অফলাইনে ক্লাস করা, অনলাইনে ক্লাস করা, আমি ম্যাথের টিচার, তাহলে আমার এটুকু জানা আছে যে বিসিএস বলো যা বলো, যদি স্টুডেন্ট ম্যাথে উইক থাকে, মানে ক্যালকুলেশনে উইক, তা পয়েন্টের প্রশ্ন যদি দেখে গুণ ভাগটা সে আগে ভয় পেয়ে যায়। এই একটা প্রশ্ন অনেকেই এক করেছে, না না এক আর, কিন্তু 1 মাইনাস 1 সমান কত? 0। তো এই 12টা প্রশ্ন আমি কেন নিয়েছি? দেখো এই 12টা প্রশ্ন নিয়েছি যে 60-এর মধ্যে পুরো 60 পাওয়া কঠিন। বাদবাকি প্রশ্ন একদম সিম্পল প্রশ্ন ছিল, কিন্তু এই যে 12টা প্রশ্ন, এই 12টা প্রশ্ন সহজ প্রশ্ন, কঠিন না। এর মধ্যে 3-4টে ইংলিশের প্রশ্ন কঠিন আর একটা ম্যাথের প্রশ্ন, কিন্তু প্রশ্নগুলো পরীক্ষা সেন্টার ভাইব্রেশন অনেকে ভুল করে বসতে পারে, অনেক ভালো স্টুডেন্ট একটা ভুল করলেও করবে, দুটো ভুল করলেও করবে। তাহলে এখান থেকে একটা অ্যাভারেজ আমি 58 থেকে 56 এর মধ্যে আমি ধরতে পারি। দেখো প্রথমত একটা কথা বলি, কাট আপ ওভারঅল 85-এর একটা কাট আপ আমি তোমাদের সামনে শো করে দিচ্ছি আমার এক্সপেক্টেড, কিন্তু এক্সাম সেন্টারের যদি প্রবলেম না হয়, মানে এক্সাম সেন্টারে প্রবলেম হয়েছে এটা তো সবাই আমরা জানি, সোশ্যাল প্ল্যাটফর্ম দিয়ে হোক, আর গ্রাম অঞ্চলে আরে ও 60-এ 60 পেয়েছি, 60-এ 58 পেয়েছি, 60-এ 57 পেয়েছি, 60-এ 56 পেয়েছি, এই নাম্বার একদম জলভাত নাম্বার হয়ে গেছে। এখন সেটা রেজাল্ট দেওয়ার পরে, যখনই রেজাল্ট দেবে তখনই আমরা বুঝতে পারবো যে এই কমেন্টগুলো ভুয়ো না সত্যি পারফেক্ট পেয়েছে।
আর রেজাল্ট দেওয়ার পর একটা হিউজ পরিমাণের ডিফারেন্স যদি দেখা যায় যে না 60-60 পেয়েছে অজস্র, 60-59 পেয়েছে অজস্র, 60-58 পেয়েছে অজস্র, তাহলে শুধু ভাবলে হবে না যে ভালো টিউশন নিয়ে এরা এক্সামে দিয়েছিল বলে। ও তো দেখা যাচ্ছে কজন নিয়েছে আর কজন 60-60 পাবে, ও একটা লিমিটেড আছে 60-এর মধ্যে 58-56 পর্যন্ত, বলছি 56 পর্যন্ত একটা লিমিটেড স্টুডেন্ট পাবে যারা হাই লেভেল এবং যারা যোগ্য। কিন্তু যারা অযোগ্য তারা দেখা যাচ্ছে বেশি যদি আসে তখন বুঝতে হবে যে না অনেক কিছু হয়ে গেছে। তারপরেও আমি তোমাদেরকে প্রশ্ন অ্যানালিসিস করে দিয়েছি যে এই 12টা প্রশ্ন সিম্পলের মধ্যে মডারেট ছিল। এক্সপিরিয়েন্স নাম্বার একটা ফ্যাক্টর আছে 5 নাম্বার, ইন্টারভিউ 10 নাম্বার, এবং সেই সাথে সাথে একাডেমিক স্কোর 10 নাম্বার। ওভারঅল তোমাকে সিলেকশন পেতে হলে কত? তা আমি 60-এর কথা বলেছিলাম, জেনারেল স্টুডেন্ট হলে 58 সরি, জেনারেল স্টুডেন্ট হলে 56 আমার কাট অফ জাস্ট করা আছে। এবার অনেকেই যে ফাইনাল সিলেকশন আমি কত নাম্বারে পাবো, তার আগে যারা বলবে যে এই যা অ্যানালিসিস তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যদি তোমাদের কাট অফ ভিডিও যাওয়ার আগে যদি তোমাদের মনে হয় যে না স্যারের অ্যানালিসিস একদম যখন কোনো কাট অফ বলে ফুল অ্যানালিসিস করেই তারপর সামনে নিয়ে আসে, তাহলে অবশ্যই নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে শেয়ার করবে। যেসব পেজ বা যেসব ফেসবুক এডুকেশন গ্রুপ তোমাকে সংবাদ দিচ্ছে যে খাতা দেখা কমপ্লিট, ওএমআর স্ক্যান হয়ে গিয়েছে, আজ তাদের কাছে কমেন্ট সেকশনে ডাইরেক্ট প্রশ্ন করো, তাদের লেখা স্ক্রিনশট নিয়ে নাও যে তুমি জানলে কি করে, ওটা তো বোর্ডের ইন্টারনাল বিষয়, তোমাকে কে খবর দিল? কারণ ওএমআর শিট দেখা এটা সবচেয়ে সিকিউরিটি একটা জিনিস, তুমি জানলে কি করে? তাদের কাছে ডাইরেক্ট তোমরা জিজ্ঞাসা করো। তা চলো ফাইনাল সিলেকশন, আমার টার্গেটে ফাইনাল সিলেকশন বা নিজের নাম বেকারত্ব থেকে সফলতায় চয়েস যেতে হলে তোমাকে এমন স্কোর থাকতে হবে কত, 85-এর মধ্যে। 85-এর মধ্যে, এই 85 বলতে 60 নম্বর লিখিত পরীক্ষা, 10 নম্বর ইন্টারভিউ, 10 নম্বর একাডেমিক স্কোর আর 5 নম্বর এক্সপিরিয়েন্স। 85-র মধ্যে জেনারেল ফ্রেশাররা কেন ওদের জীবন ধ্বংসের পথে? কারণ ওই 5 নম্বর বিহীন 80-র মধ্যে ওদের এই স্কোর তুলতে হবে। এক্সপিরিয়েন্স ওরা 85-র মধ্যে আর এরা 80-র মধ্যে, এদের কাছে সহজ হয়ে যাবে। ইউআর জেনারেল 73 যদি টোটাল তুমি স্কোর করতে পারো তাহলে তুমি সিলেকশন পাবে। এখান থেকে নাম্বার কমার জায়গা আমার মনে হয় নেই, এখান থেকে তুমি 2 নাম্বার অ্যাড করতে পারো, 1 থেকে 2 যদি বৃদ্ধি পায় 73 আর 2 75 নাম্বার পর্যন্ত যেতে পারবে, তার বেশি যাবে না। আর যদি ফাইনাল সিলেকশন আর যদি তুমি রিটেন এক্সামের যখন রেজাল্ট দেবে দেখো যে 60-এর মধ্যে 60 পেয়ে গিয়েছে, নর্মাল হলেও 1000-এর পরিবর্তে 5000, তাহলে ভেবে নেবে যে স্যারের কাট অফ থেকে এখনো তোমার অনেক দূর যেতে হবে। ইউআর 85-তে 73, এসসি 70, এসটি 68, ওবিসি 71, ওবিসিপি 72। যদি